আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ে কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। যথারীতি আজকেও আমি সেরকম একটা ভিডিও নিয়ে আসছি আয়করের উপরে। তো আপনারা জানেন আমাদের আজকের বিষয় হচ্ছে যে যারা ব্যবসায়িক করদাতা আছেন তাদের জন্য বেসিক্যালি, অর্থাৎ একজন ব্যবসায়িক করদাতা কীভাবে হিসাব সংরক্ষণ করবেন আয়কর আইন অনুসারে এবং কোন কোন ব্যবসায়িক করদাতাকে রিটার্নের সাথে নিরীক্ষিত হিসেব বিবরণী দিতে হবে। সুতরাং বিষয়টা আপনাদের একটু জেনে থাকা উচিত। আপনারা জানেন আয়কর আইন 2023-এর ধারা 72 অনুসারে হিসাব সংরক্ষণে একটি বিধান আছে বা ধারা আছে, সেখানে কীভাবে হিসাব সংরক্ষণ করতে হবে সেটি বলা আছে। তো এখানে আমার মূল বলার বিষয় হচ্ছে যে আয়কর আইনের ধারায় যেটা বলা আছে সেটা বেসিক্যালি অ্যাকাউন্টিং যে টেকনিক্যাল বিষয়, যে স্ট্যান্ডার্ড, সেটাকে ফলো করার বিষয়টি এখানে স্মরণ করে দেওয়া হয়েছে। এটাই মূল বিষয়। অর্থাৎ আপনি যখন বিজনেসের হিসাব সংরক্ষণ করবেন তখন অবশ্যই আপনাকে আমাদের অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে। অ্যাকাউন্টিং নিজে একটি টেকনিক্যাল বিষয়। সেই টেকনিক্যাল বিষয়ের মধ্যে যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিপোর্ট আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড অফ এসএমই আছে, অথবা ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড আছে। এগুলোকে ফলো করার জন্য এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ফলো করবেন হিসাব সংরক্ষণের জন্য। এটি হচ্ছে আপনার মার্কেন্টাইল পদ্ধতি, অর্থাৎ আপনি যে প্রায়োগিক যে পদ্ধতি সেই কথাটাই বলা হচ্ছে। যদি এই ধরনের প্রায়োগিক কোনো পদ্ধতির কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আপনি ডিসিটি মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করে যৌক্তিকতা ব্যাখ্যা করলে হয়তো কোনো কারণে স্পষ্টীকরণের জন্য তিনি কোনো অনুমতি দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন করা যেতে পারে। অথবা যদি আপনার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কোনো বিধিবিধান করে দেওয়া হয় কোনো স্পেশাল বিষয়ের উপরে, তাহলে সেগুলো কিন্তু আপনি ফলো করতে হবে। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো ফলো করতেই হবে, তার সাথে সাথে আমাদের যেই বাংলাদেশি যেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি আছে তাদের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফলো করতে হবে। তাছাড়া আপনি যখন একজন আয়করের বিষয়টা চিন্তা করবেন তাহলে অবশ্যই আপনি যখন হিসাব সংরক্ষণ করবেন তাহলে আয়কর আইনের যে 45 থেকে 56 ধারা আছে সেটাও আপনাকে মাথায় রেখে হিসাব সংরক্ষণটা করতে হবে। এটা যদি আমাদের 72 ধারায় বলা নাই, এটা আমি অতিরিক্ত বলেছি। অর্থাৎ আপনি যখন অ্যাসেসমেন্ট, যেহেতু এই হিসাব দিয়ে আপনি একটা প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট করবেন, সেখানে আপনার যদি বিজনেসের 35 থেকে 56 ধারা পর্যন্ত কমপ্লায়েন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পরের বার্ডেন বেড়ে যেতে পারে। সে কারণে এটাও আপনাকে মাথায় রেখে হিসাব সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আসবো যে এই হিসাবটা আপনি যখন সংরক্ষণ করবেন তারপরে কিন্তু এটাকে পরীক্ষা করাতে হবে, অর্থাৎ নিরীক্ষা করাতে হবে। আপনি তো হিসাব সংরক্ষণ করলেন আপনার প্রতিষ্ঠান, আপনার লোকজন বা আপনার ম্যান পাওয়ার দিয়ে, অবশ্যই এটা থার্ড পার্সন বা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে আপনাকে অডিট করে দিতে হবে। সেই অডিটটা করে অডিটের যে অডিট ফার্মগুলো আছে, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম, তাদের কাছে গিয়ে অবশ্যই সেই বিষয়গুলো হিসাবগুলো নিরীক্ষা করাতে হবে। তারা সেগুলো মানদণ্ড হয়েছে কিনা, এভিডেন্স এবং ডকুমেন্টসগুলো সব যাচাই বাছাই করে অবশ্যই এটি সার্টিফাইড করবে যে আপনি এই হিসাব সংরক্ষণের সঠিক আছে কিনা, এবং সেটাকে আমরা নিরীক্ষিত হিসাব বিবরণী বলি। এবং অবশ্যই সেটা একজন সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক প্রত্যাহিত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আর্থিক বিবরণী কিংবা লাভ লোকসানের যে সার্টিফাইড বিবরণী, ওটা কোন কোন প্রতিষ্ঠানকে দিতে হবে? আপনারা জানেন আয়কর আইন 2023-এর 73 ধারা অনুসারে শুধু স্বাভাবিক ব্যক্তি, হিন্দু বিভক্ত পরিবার এবং তহবিল ব্যতীত সকল কোম্পানিকে কিন্তু রিটার্নের সাথে অডিটেড বা নিরীক্ষিত আয় ব্যয় বিবরণী এবং আর্থিক বিবরণী দাখিল করতে হবে, ম্যান্ডেটরি। তো সেখানে এই ক্ষেত্রে কোম্পানির স্ট্যাটাস কি আমাদের আয়কর আইন 2 ধারাতে বলে দেওয়া আছে যে কারা কারা কোম্পানি হবে। নট অনলি লিমিটেড কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠান যারা কোম্পানি আইনে পড়েছেন আয়কর আইন অনুসারে তাদেরকে অবশ্যই রিটার্নের সাথে তাদেরকে আর্থিক বিবরণী দিতে হবে। তাহলে ব্যতিক্রম হচ্ছে যে কোম্পানির মধ্যে পার্টনারশিপ পড়েছে, ফার্ম পড়েছে, অ্যাসোসিয়েশন পার্সন পড়েছে, সমবায় সমিতি পড়েছে, ফান্ড পড়েছে, এগুলো যে বিষয়গুলো আছে এখানে
বলা হচ্ছে যে যেসব ফার্ম বা যেসব অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, ফাউন্ডেশন, সমিতি বা সমবায় সমিতি, তাদের জন্য শুধুমাত্র রিল্যাক্স করা হয়েছে যে টার্নওভার ভেদে, অর্থাৎ যাদের 5 কোটি টাকার নিচে টার্নওভার তাদেরকে বাধ্যতামূলক নিরীক্ষিত হিসাব বিবরণী দিতে হবে না। যদি তারা কোম্পানি স্ট্রাকচার করছে, কিন্তু তাদের এই কয়টা প্রতিষ্ঠান, বিশেষ করে পার্টনারশিপ, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি, তাদের জন্য বলা হচ্ছে যদি 5 কোটি টাকার নিচে হয় তাহলে তাদের জন্য বাধ্যতামূলক না, তবে তারা ইচ্ছা করলে দিতে পারবে, তবে বাধ্যতামূলক না। আর যদি 5 কোটি থেকে তার উপরে যাবে তাহলে অবশ্যই তাকে নিরীক্ষিত হিসাব বিবরণী দিতে হবে। এছাড়া যারা প্রাইমারি লেভেলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে আছেন, তারাও যদিও বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরিচয়, প্রাথমিক বিদ্যালয়ে যারা আছেন তাদেরকেও টার্নওভার নির্বিশেষে কোনো অডিটেড অ্যাকাউন্টস দিতে হবে না। তারপর যাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে, অর্থাৎ চুক্তিভিত্তিক ব্যবসা করে, বিশেষ করে কন্ট্রাক্টরি ব্যবসা, দীর্ঘমেয়াদী চুক্তি বলতে যেমন যাদের 1 বছরের বেশি কাজ করতে লাগে যাচ্ছে, ডিউরেশন পিরিয়ড, সেক্ষেত্রে তারা যদি অবশ্যই একটা নিরীক্ষিত হিসেব বিবরণী দিতে হবে। তো এদের জন্য নিরীক্ষিত হিসেব বিবরণীটা দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখানে হিসাব সংরক্ষণের বিষয়টা হচ্ছে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আবার নিরীক্ষাটাও অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড বাংলাদেশ, এবং সেখানে কাদেরকে দিতে হবে সে কথাটাই হচ্ছে মূল বিষয়, যে কাদেরকে সেই নিরীক্ষিত হিসাবটা দিতে হবে সেটাই আমি আলোচনা করার চেষ্টা করেছি, এবং কীভাবে সংরক্ষণ করবো সেটা আলোচনা করার চেষ্টা করেছি। এই ছোট বিষয়টা যদি কারো কোনো কনফিউশন থেকে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমি এটা ব্যাখ্যা দিতে পারবো। আর যদি এই ভিডিওটা একটু অ্যাওয়ারনেস মনে হয় আপনারা শেয়ার দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।